চন্দনপুরের পাহাড় ঘেরা একটি নির্জন গ্রাম ছিল, যেখানে সন্ধ্যা নামলেই চারপাশে এমন এক অদ্ভুত নীরবতা নেমে আসতো, যেন গ্রামের প্রতিটি গাছ, প্রতিটি পথ আর প্রতিটি ছায়া নিজেদের ভেতরে কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে। শহরের কোলাহল, মানুষের ব্যস্ততা কিংবা আধুনিক জীবনের ছোঁয়া সেখানে খুব একটা পৌঁছায়নি। প্রকৃতির শান্ত সৌন্দর্যে ঘেরা সেই গ্রামে মানুষ কম কথা বলতো, কিন্তু অন্যের জীবন নিয়ে ফিসফিস করতে কখনো ক্লান্ত হতো না। সেই গ্রামের একদম শেষ প্রান্তে পুরনো বাঁশঝাড়ের পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকতো নাজমা নামের এক তরুণী। বাবা মা মারা যাওয়ার পর সে একেবারে একা হয়ে পড়েছিল। সংসার বলতে ছিল শুধু একটি ছোট্ট ফলের বাগান, যেটি তার বাবা জীবিত অবস্থায় খুব যত্ন করে গড়ে তুলেছিলেন। সেই বাগানের ফল বিক্রি করেই নাজমার দিন চলত। গ্রামের মানুষের সঙ্গে তার খুব একটা মেলামেশা ছিল না। কারো বাড়িতে যাওয়া, আড্ডা দেওয়া কিংবা উৎসবে যোগ দেওয়ার অভ্যাসও ছিল না তার। ধীরে ধীরে একাকিত্বই যেন তার স্বভাব হয়ে গিয়েছিল। প্রতিদিন ভোর হওয়ার আগেই নাজমা ঘুম থেকে উঠে বাগানে চলে যেত। কুয়াশা ভেজা পাতার ফাঁকে দাঁড়িয়ে সে ফুল তুলত, ঝুড়িতে সাজাতো, তারপর বাজারে নিয়ে বিক্রি করত। গ্রামের মানুষ তাকে চিনত শান্ত, নিরীহ আর চুপচাপ একটি মেয়ে হিসেবে। অনেকে তাকে নিয়ে মজা করে বলতো, ওই যে ফলওয়ালি মেয়েটা সবসময় একা একা থাকে, কিন্তু তার বাগানের ফলের স্বাদ সত্যিই আলাদা। একদিন সকালে নাজমা বাগানে কাজ করছিল। সূর্যের নরম আলো গাছের পাতার ফাঁক গলে মাটিতে পড়ছিল। চারপাশে পাখির ডাক ভেসে আসছিল, কিন্তু সেই সুন্দর পরিবেশের মাঝেও তার মুখে ছিল এক ধরনের গভীর বিষণ্ণতা। মনে হচ্ছিল অনেক না বলা কথা সে নিজের বুকের ভিতর লুকিয়ে রেখেছে। ঠিক তখনই হঠাৎ তার চোখ গিয়ে থামল একটি দূরে বসে থাকা ছেলের দিকে। বয়স 10 কিংবা 11 বেশি হবে না। ছেলেটি অদ্ভুতভাবে চুপচাপ বসেছিল। অন্য বাচ্চাদের মতো দৌড়ঝাঁপ বা দুষ্টুমি না করে সে শুধু স্থির চোখে নাজমার দিকে তাকিয়েছিল। তার সেই শান্ত নিরীহ মুখ আর গভীর দৃষ্টিতে এমন কিছু ছিল যা মুহূর্তেই নাজমার ভেতরে অস্বস্তি তৈরি করল। নাজমার প্রথমে ভয় পেয়ে গেল। আশপাশে তাকিয়ে সে ধীরে ধীরে ছেলেটির দিকে এগিয়ে গিয়ে পড়ল, তুমি কে? এখানে বসে আছো কেন? কিন্তু ছেলেটি কোনো উত্তর দিল না। সে একইভাবে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। ছেলেটির এমন আচরণে নাজমার অস্বস্তি আরও বেড়ে গেল। সে মাটিতে পড়ে থাকা একটি শুকনো ডাল তুলে নিয়ে একটু কড়া গলায় বলল, এই যে শুনছো, এখান থেকে চলে যাও। আমার বাগানে দাঁড়িয়ে থাকলে কাজ করতে অসুবিধা হয়। কিন্তু ছেলেটি সেখান থেকে নড়ল না। তার চোখে কোনো ভয় ছিল না, আবার দুষ্টুমির ছাপও ছিল না। বরং সেই ছোট্ট মুখ জুড়ে এমন এক গভীর বিষণ্ণতা ছড়িয়েছিল, যা দেখে নাজমার মন ধীরে ধীরে নরম হয়ে এলো। সে একটু কাছে এগিয়ে গেলেও পুরোপুরি সাহস পাচ্ছিল না, কারণ ছেলেটির নীরবতা ছিল অদ্ভুত। যেন সে অনেক কিছু বলতে চায়, অথচ কোনো শব্দ তার মুখ দিয়ে বের হয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর নাজমা ধীরে বলল, ঠিক আছে, এখানে থাকতে পারো, কিন্তু কোনো গাছ নষ্ট করবে না। ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে উঠে বাগানের এক কোণে গিয়ে শান্তভাবে বসে পড়ল। পরদিন ভোরে নাজমা আর বাগানে এলে দেখল ছেলেটি আগের দিনের মতো একই জায়গায় বসে আছে। সকালে কুয়াশার মধ্যে তাকে আরও রহস্যময় লাগছিল। নাজমা অবাক হয়ে বলল, তুমি আবার এসেছো? ছেলেটি আস্তে করে মাথা নাড়ল। সেদিন প্রথমবারের মতো নাজমার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে ঝুড়ি থেকে কিছু ফল বের করে ছেলেটির সামনে রেখে দিল। ছেলেটি শান্তভাবে সেগুলো হাত দিয়ে খেতে শুরু করলো। তার খাওয়ার ভঙ্গিটাও ছিল অদ্ভুত রকম ভদ্র আর ধীর, যেন বহুদিন পর কেউ তাকে আপন করে কিছু খেতে দিয়েছে। এরপর দিনগুলো খুব দ্রুত বদলে যেতে লাগলো। প্রতিদিন নাজমা বাগানে আসতো, আর ছেলেটিও ঠিক সময় সেখানে হাজির হতো। ধীরে ধীরে সে শুধু নীরব দর্শক হয়ে দেখতে থাকলো। ছোট ছোট কাজে নাজমাকে সাহায্য করতে শুরু করলো। কখনো গাছের নিচে দাঁড়িয়ে ফলের ঝুড়ি ধরত, কখনো মাটিতে পড়ে থাকা ডালপালা সরিয়ে দিত। মাঝে মাঝে কাজ শেষ হলে সে মুচকি হেসে নাজমার সামনে হাত বাড়িয়ে বসতো, যেন ছোট্ট কোনো পুরস্কার চাইছে। আর নাজমাও হেসে তাকে ফল কিংবা মিষ্টি কিছু খেতে দিত। অনেকদিন পর নাজমা অনুভব করলো তার নিঃসঙ্গ জীবনে কেউ একজন এসে নীরবে জায়গা করে নিচ্ছে। সে ছেলেটির সঙ্গে গল্প করত, নিজের মনের কথাগুলো ভাগ করে নিত, যেন ছেলেটি সব বুঝতে পারে। একদিন ফল তুলতে তুলতে সে হঠাৎ বলেছিল, জানো, আমার মা খুব শান্ত স্বভাবের ছিলেন, তোমার মতোই চুপচাপ। ছোটবেলায় আমি যখন কাঁদতাম তখন উনি মাথায় হাত বুলিয়ে দিতেন।
ছেলেটি সেদিনও কোনো কথা বলেনি, শুধু স্থির চোখে তার দিকে তাকিয়েছিল। মাঝে মাঝে মাথা নাড়ছিল, যেন নাজমার প্রতিটি কথা সে মন দিয়ে শুনছে। এই নীরব সঙ্গ ধীরে ধীরে নাজমার জীবনের সবচেয়ে বড় অভ্যাস হয়ে উঠল। সে বুঝতেই পারল না কখনই অচেনা ছেলেটির উপস্থিতি তার একাকী হৃদয়ে এক ধরনের অদ্ভুত শান্তি এনে দিয়েছে। কয়েক সপ্তাহ পরে এক বিকেলে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। কালো মেঘে চারদিক ঢেকে গেল। নাজমা তাড়াহুড়ো করে ঝুড়ি গুছিয়ে নিজের কুঁড়ে ঘরের দিকে দৌড় দিল। কিন্তু মাঝপথে হঠাৎ তার মনে পড়ল ছেলেটির কথা। পেছনে তাকাতে এসে দেখল ছেলেটি এখনো বাগানের মাঝখানে দাঁড়িয়ে ভিজছে। বৃষ্টির পানি তার চুল বেয়ে মুখ গড়িয়ে পড়ছে, অথচ সে নড়ছে না। সেই দৃশ্য দেখে নাজমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে দ্রুত দৌড়ে ফিরে গিয়ে ছেলেটির সামনে দাঁড়ালো। উদ্বিগ্ন গলায় বলল, তুমি আমার সঙ্গে এলে না কেন? এভাবে ভিজেছ কেন? ছেলেটি ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকালো। তার চোখের গভীরে এমন এক অদ্ভুত শূন্যতা ছিল, যেন সে পৃথিবীতে একেবারে একা। সেই মুহূর্তে নাজমার ভেতরের সমস্ত কঠোরতা গলে গেল। সে আলতো করে ছেলেটির হাত ধরে বলল, চলো, আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আর একা একা কোথাও থাকতে হবে না তোমাকে। ছেলেটি কোনো কথা না বলেই নাজমার হাত শক্ত করে ধরে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। সেই দিনের পর থেকে নাজমার ছোট্ট কুঁড়ে ঘর আর আগের মতো নিঃসঙ্গ রইল না। ঘরের এক কোণে এখন সবসময় ছেলেটির উপস্থিতি টের পাওয়া যেত। কখনো সে চুপচাপ বসে নাজমার কাজ দেখত, কখনো সন্ধ্যার পর মাটির প্রদীপের আলোয় তার গল্প শুনত। নাজমা ছেলেটির নাম দিল সাইম। কেন নাম দিল সে নিজেও জানত না, শুধু মনে হয়েছিল নামটা ছেলেটির শান্ত স্বভাবের সঙ্গে খুব মানিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নাজমা ডাক দিত, সাইম ওঠো, খাবার তৈরি করেছি। আবার কখনো বাজারে যাওয়ার সময় বলতো, চলো, আজ আমার সঙ্গে বাজারে যাবে। একা একা যেতে আর ভালো লাগে না। ধীরে ধীরে গ্রামের মানুষের চোখেও বিষয়টা পড়ে গেল। কেউ অবাক হয়ে তাকাতো, আবার কেউ হাসাহাসি করত। চায়ের দোকানে বসে অনেকেই বলতো, মেয়েটি বুঝি একাকিত্বে পাগল হয়ে গেছে, কোথা থেকে একটা অচেনা ছেলে কিনে নিজের ঘরে রেখেছে। কিন্তু এসব কথায় নাজমার কোনো পরিবর্তন হতো না। বহুদিন পরও সে নিজের জীবনে একটু শান্তি খুঁজে পেয়েছিল। তার ছোট্ট পৃথিবীতে এখন ছিল ফলের বাগান, নীরব সন্ধ্যা, আর সাইম নামের সেই রহস্যময় ছেলেটি, যে কখনো বেশি কথা বলতো না, কিন্তু সবসময় তার পাশে থাকতো। এক রাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। বাইরে শুকনো পাতাগুলোর শব্দে চারপাশ কাঁপছিল। ঘরের ভেতরে একটি মাটির প্রদীপের হলুদ আলো জ্বলছিল, আর সেই হলুদ আলোয় নাজমা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। সাইম ঘরের এক কোণে বসে নীরবে তার দিকে তাকিয়েছিল। তার চোখে সেদিন অদ্ভুত এক কষ্টের ছায়া দেখা যাচ্ছিল, যেন সে এমন কিছু জানে যা নাজমা জানে না। নাজমা ধীরে ধীরে বলল, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? সাইম চুপচাপ মাথা নাড়ল। নাজমা হালকা হাসল। সেই হাসিতে ছিল অনেক দিনের জমে থাকা একাকিত্ব ভাঙার স্বস্তি। কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত শরীর ঘুমে ঢলে পড়ল। কিন্তু সেই রাতটাতেই যেন অদৃশ্যভাবে সব কিছু বদলে দেওয়ার সূচনা করে গেল। এরপর ধীরে ধীরে শীত নেমে এলো পুরো চন্দ্রপুরে। সকালের কুয়াশা আরও ঘন হয়ে উঠল। গাছের পাতা শুকিয়ে ঝরে পড়তে লাগলো। ফলের মৌসুমও শেষ হয়ে যাচ্ছিল, ফলে নাজমার কাজ কমে গেল। কয়েকদিন ধরে সে অনুভব করছিল তার শরীর আগের মতো নেই। অকারণে ক্লান্ত লাগতো, মাথা ঝিমঝিম করত, মাঝে মাঝে জ্বরও আসতো। প্রথমে সে বিষয়টা সাধারণত দুর্বলতা ভেবে গুরুত্ব দেয়নি, কিন্তু দিন যত গড়াতে লাগলো তার শরীর তত বেশি ভেঙে পড়তে শুরু করলো। একসময় এমন অবস্থা হলো যে ঠিকমতো বিছানা থেকে উঠতে পারতো না। এই সময়টাতে সাইম এক মুহূর্তের জন্য তাকে একা ছেড়ে যায়নি। কখনো সে কুয়ো থেকে পানি এনে দিত, কখনো ভেজা কাপড় কপালে রেখে জ্বর কমানোর চেষ্টা করত, আবার কখনো বাজার থেকে খাবার জোগাড় করে নিয়ে আসতো। তার ছোট্ট বয়সের তুলনায় যত্নগুলো ছিল অদ্ভুত রকম গভীর, যেন সে শুধু একটি শিশু নয়, আরও বড় কোনো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। নাজমা ধীরে ধীরে বুঝতে পারছিল পৃথিবীতে সত্যিকারের আপন বলতে এখন এই ছেলেটিই আছে তার। এক সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকেছিল, দূরে হালকা বজ্রপাত হচ্ছিল। নাজমা ক্লান্ত চোখে সাইমের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি এতদিন বেঁচেই থাকতাম না। সাইম ধীরে ধীরে নাজমার হাত দুটি নিজের হাতের মধ্যে নিয়ে নিল। সেই স্পর্শে যেন অদ্ভুত এক নীরবতা ছিল। মনে হচ্ছিল সে অনেক কিছু বলতে চায়, কিন্তু কোনো অদৃশ্য কারণে বলতে পারছে না। তার চোখের গভীরে লুকিয়েছিল এক ধরনের অস্বস্তি,
যেন সে এমন কোনো সত্য বয়ে বেড়াচ্ছে যা প্রকাশ পেলে সব কিছু বদলে যাবে। কয়েকদিনের মধ্যেই নাজমার শরীর কিছুটা সুস্থ হয়ে উঠল। সে আবার আগের মতো ঘর গোছাতে শুরু করলো, বাগানে যেতে লাগলো, আর সন্ধ্যা লাগলে সায়েমকে পাশে বসিয়ে নিজের মনের কথা বলতো। এক রাতে পূর্ণিমার আলোয় পুরো গ্রাম রূপালী হয়ে উঠেছিল। চারদিকে এত নীরবতা ছিল যে দূরের ঝিঝি পোকার ডাক পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। নাজমা উঠোনে মাদুর পেতে আকাশের দিকে তাকিয়ে শুয়েছিল। পাশে বসেছিল সাইম। নাজমা ধীরে ধীরে ছেলেটিকে কাছে টেনে নিয়ে বলল, জানো, তুমি আসার আগে আমার জীবনটা শুধু একাকিত্বে ভরেছিল। এখন মনে হয় এই পৃথিবীতে অন্তত একজন আছে যে সত্যিই আমাকে ছেড়ে যাবে না। তুমি কখনো আমাকে একা ফেলে যাবে না তো? সাইম কোনো কথা বলল না, শুধু আলতো করে তার গালে হাত রাখল। সেই স্পর্শ উদ্ভূত হলো শীতলতা। তার চোখ দুটো স্থির হয়েছিল নাজমার মুখের দিকে, যেন নীরবে কোনো প্রতিশ্রুতি দিচ্ছে। দিনের পর দিন মানসিক ক্লান্তিতে ভেঙে পড়া নাজমা সেদিন খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিল। তার ঘুম ছিল অস্বাভাবিক গভীর। রাত যত বাড়ছিল, চারপাশের নীরবতা তত ঘন হয়ে উঠছিল। বাতাস পর্যন্ত যেন থেমে গিয়েছিল। মাটির প্রদীপের ক্ষীণ আলো ঘরের দেয়াল কাঁপছিল। সেই গভীর রাতে সায়েম ধীরে ধীরে নাজমার পাশে এসে বসে। তার চেহারায় তখন অদ্ভুত এক পরিবর্তন দেখা যাচ্ছিল। আগের সেই নিষ্পাপ শান্ত চোখের ভিতর যেন অন্যরকম এক রহস্য জেগে উঠছিল। সে কিছুক্ষণ নীরবে নাজমার দিকে তাকিয়ে রইল, তারপর আলতো করে তার কপালে হাত রাখল। সেই রাতের পর কী ঘটেছিল তার স্পষ্ট কোনো স্মৃতি নাজমার কখনো মনে পড়েনি। শুধু এতটুকু অনুভূত হয়েছিল, তার ভেতরে রয়ে গিয়েছিল যে ঘুম আর বাস্তবতার মাঝখানেও কোনো অদ্ভুত অচেনা ঘটনা ঘটে গিয়েছিল, এমন কিছু যার ব্যাখ্যা তার নিজের কাছেও ছিল না। পরদিন সকালে ঘুম ভাঙার পর নাজমার শরীর অস্বাভাবিক ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল যেন সে বহু দূরের কোনো যাত্রা শেষ করে ফিরেছে, কিন্তু সে বিষয়টিকে গুরুত্ব দিল না, কারণ চোখ খুললে সে দেখেছিল সায়েম এখনও তার পাশেই বসে আছে। সময় ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও নাজমার শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন শুরু হলো। ভোরবেলা বমি বমি ভাব হতো, শরীর দুর্বল লাগতো, মাঝে মাঝে বুকের ভিতর অকারণীয় অস্থিরতা তৈরি হতো। প্রথমে সে ভেবেছিল হয়তো আগের অসুস্থতার প্রভাব এখনও কাটেনি, কিন্তু দিন যত বাড়ল তার অবস্থা তত অদ্ভুত হয়ে উঠতে লাগলো। একদিন বাগানে কাজ করার সময় হঠাৎ তার মাথা ঘুরে গেল। চোখের সামনে সব অন্ধকার হয়ে এসে সে মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামের লোকজন দৌড়ে এসে তাকে ঘরে নিয়ে গেল। খবর পেয়ে পাশের গ্রামের বৃদ্ধ চিকিৎসককে ডাকা হলো। বৃদ্ধ লোকটি অনেকক্ষণ নীরবে পরীক্ষা করে গম্ভীর মুখে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, মা, তোমার শরীরে নতুন প্রাণ এসেছে। বেশ কয়েক মাস হয়ে গেছে। কথাটা শুনে নাজমার বুকের ভেতর যেন সব কিছু থমকে গেল। তার ঠোঁট কাঁপতে লাগলো। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি কি বলছেন? বৃদ্ধ চিকিৎসক শান্ত গলায় উত্তর দিলেন, তুমি সন্তান সম্ভবা, খুব শিগগিরই মা হতে চলেছ। নাজমা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। তার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। কাপা কণ্ঠে সে ধীরে ধীরে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো কখনো কোনো পুরুষের কাছে যাইনি, কাউকে স্পর্শ পর্যন্ত করিনি। বৃদ্ধ চিকিৎসক কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বললেন, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা মানুষ সবসময় খুঁজে পায় না মা। সব সত্য চোখে দেখা যায় না। লোকটি চলে যাওয়ার পর নাজমা অনেকক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। চারপাশের শব্দ যেন হঠাৎ দূরে সরে গিয়েছিল। এরপর ধীরে ধীরে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার কাপা হাত বারবার নিজের পেটের ওপর গিয়ে থামছিল। চোখে জমে থাকা পানি গাল বেয়ে পড়ছিল, আর বুকের ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল, এই সন্তান কার? সেই প্রশ্ন ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভেঙে দিতে লাগলো। সে নিজের অতীতের প্রতিটি মুহূর্ত মনে করার চেষ্টা করলো। কারোর সঙ্গে কি কখনো এমন কিছু ঘটেছিল? কিন্তু উত্তর ছিল না। তার জীবন তো ছিল একেবারে নিঃসঙ্গ। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামল ঘরের কোণে বসে থাকা সাইমের দিকে। ছেলেটি আগের মতোই নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়েছিল, কিন্তু এবার সেই নীরব চোখের দিকে তাকিয়ে নাজমার বুকের ভিতর ভয়ঙ্কর এক সন্দেহ জন্ম নিল। তার ঠোঁট শুকিয়ে গেল। অনেক কষ্টে সে ফিসফিস করে বলল, সাইম, তুমি? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট শুকিয়ে গেল। অনেক কষ্টে সে ফিসফিস করে বলল, সাইম, তুমি? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেই নীরবতায় যেন নাজমার মনে আগুন জ্বালিয়ে দিল।
তার চোখ ভরে উঠল কান্নায়। এতদিনের বিশ্বাস, একাকিত্বের ভরসার স্নেহ মুহূর্তের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে হঠাৎ চিৎকার করে উঠল, আমি তোমাকে নিজের আপন ভেবেছিলাম। তুমি ছিলে আমার জীবনের একমাত্র মানুষ, যাকে আমি বিশ্বাস করেছি। সাইম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখেও পানি চলে এসেছিল, কিন্তু সে তবুও কিছু বলল না। নাজমা কাপা গলায় আবার বলল, এখনই আমার ঘর থেকে বের হয়ে যাও, আমি আর তোমাকে দেখতে চাই না। কিছুক্ষণ নীরব থাকার পর সাইম ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। দরজার কাছে গিয়ে সে একবার পেছনে তাকালো। সেই দৃষ্টিতে ছিল গভীর কষ্ট, অসহায়ত্ব আর অদ্ভুত এক অনুশোচনা। তারপর সে নিঃশব্দে বাইরে চলে গেল। সেদিনের পর থেকে সাইম আর কখনো ঘরের ভেতর ঢোকেনি। প্রতিদিন সন্ধ্যা হলে সে দরজার বাইরে এসে বসে থাকত। কখনো মাথা নিচু করে কাঁদত, কখনো সারা রাত চুপচাপ দেয়ালে হেলান দিয়ে বসে থাকত। কিন্তু নাজমা আর কখনো দরজা খুলে দেয়নি। বাইরের পৃথিবীর কাছেও সবকিছু বদলে গিয়েছিল। এখন গ্রামে বের হলেই মানুষ তার দিকে অন্যরকম চোখে তাকাতো। কেউ ফিসফিস করে কথা বলতো, কেউ বিদ্রূপের হাসি দিত, আবার কেউ সরাসরি প্রশ্ন করত সন্তানের বাবার কথা। নাজমা প্রতিদিনের মতো এখনও বাজারে যেত, ফল বিক্রি করত, সংসারে কাজ করত। বাইরে থেকে তাকে স্বাভাবিক লাগলেও ভেতরে ভেতরে সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আর সাইম, সে আর কখনো বাগানে যেত না, শুধু নাজমার কুঁড়ে ঘরের দরজার ছায়ার নীরবে বসে থাকত, যেন কোনো ক্ষমা পাওয়ার অপেক্ষায় আছে। একদিন বিকেলে নাজমার নিজের ভেতরের অস্থিরতা সহ্য করতে পারল না। বহুদিন ধরে জমে থাকা প্রশ্ন তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে মাটির উপর বসেছিল সাইম। আগের চেয়ে তাকে আরও দুর্বল আর ক্লান্ত দেখাচ্ছিল। নাজমা কাপা গলায় বলল, একটা কথা সত্যি করে বলো, তুমি কি আমার সঙ্গে এমন কিছু করেছো যা কখনো করা উচিত ছিল না? সাইম প্রথমে তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। কোনো শব্দ করল না, শুধু চোখ বন্ধ করে মাথা নিচু করল। সেই নীরব স্বীকারোক্তি যেন নাজমার বুকের ভেতর শেষ আশাটুকু ভেঙে দিল। সে হঠাৎ চিৎকার করে উঠল, তুমিই আমার জীবন শেষ করে দিয়েছ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। রাগ, অপমান আর অসহায়তায় সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। উঠোনে রাখা পানির কলসি থেকে পানি ছুঁড়ে মারল সাইমের দিকে। তারপর হাতে থাকা শুকনো কাঠ দিয়ে আঘাত করল, কিন্তু ছেলেটি পালিয়ে গেল না। মাথা নিচু করে সব সহ্য করছিল। শেষ পর্যন্ত নাজমা তাকে উঠোন থেকে তাড়িয়ে দিল। কিন্তু পরদিন ভোরে দরজা খুলতেই সে আবার সাইমকে সেখানে বসে থাকতে দেখল। এরপর প্রতিদিন একই ঘটনা ঘটতে লাগলো। সাইম নীরবে দরজার সামনে এসে বসে থাকতো, আর নাজমা ভেতর থেকে চিৎকার করত, আর কখনো দরজা খুলত না। ধীরে ধীরে পুরো গ্রামে বিষয়টি ছড়িয়ে পড়ল। একসময় গ্রামের প্রবীণরা বিষয়টি নিয়ে বৈঠক বসালো। মসজিদের ইমাম, মাতাব্বর আর বয়স্ক লোকেরা কঠিন মুখে আলোচনা করল। তাদের কথাই যেন করুণার চেয়ে বিচার বেশি ছিল। তারা বলল, একজন অবিবাহিত মেয়ের সন্তান সম্ভবা হওয়া গ্রামের জন্য খুবই লজ্জার বিষয়। সন্তানের বাবার পরিচয় না দিলে তাকে এই গ্রামে থাকতে দেওয়া উচিত নয়। নাজমাকে ডেকে পাঠানো হলো। সবার সামনে দাঁড়িয়ে সে মাথা নিচু করেছিল। একজন প্রবীণ কঠোর গলায় বলল, যে মানুষ তোমার এই অবস্থার জন্য দায়ী, তার নাম বলো। নাজমার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে কোনো নাম বলতে পারল না, কারণ সে নিজেও জানতো না কিভাবে সব কিছু ঘটেছে। কিছু নারী মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে আসতো, কেউ মায়া দেখাতো, আবার কেউ কৌতূহল মেটাতে চাইতো। একদিন একজন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, তুমি যদি অন্তত কোনো একজনের নাম বলতে, তাহলে মানুষ একা কথা বলতো না। নাজমার চোখ ভরে উঠেছিল পানিতে। সে আস্তে করে বলেছিল, আমি এমন কোনো মিথ্যা বলতে পারবো না যেটা সত্য নয়। আমি শুধু জানি যা হয়েছে তার ব্যাখ্যা আমার নিজের কাছেও নেই। অন্যদিকে সাইমও ধীরে ধীরে বদলে যাচ্ছিল। সে ঠিকমতো খাওয়া বন্ধ করে দিয়েছিল। দিন রাত কুড়ে ঘরের সামনে বসে থাকতো। তার মুখ শুকিয়ে গিয়েছিল, চোখের নিচে কালি পড়েছিল, চুল এলোমেলো হয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হতো সে যেন নিজের ভিতর কোনো ভয়ঙ্কর অপরাধ বোধ নিয়ে বেঁচে আছে। মাঝে মাঝে সে চুপচাপ নাজমার দিকে তাকিয়ে থাকতো। সেই দৃষ্টিতে এমন এক কষ্ট ছিল, যেন সে শুধু একটাই কথা বলতে চাইছে, আমাকে ক্ষমা করে দাও। নাজমার ভেতরে প্রতিদিন যুদ্ধ চলছিল। একসময় যে ছেলেটিকে সে নিজের একজন আপন মনে করত, আজ তাকে দেখলেই বুকের ভেতর ভয় আর ঘৃণা একসঙ্গে জেগে ওঠে। কিন্তু একই সঙ্গে কোথাও একটু অদ্ভুত মায়াও রয়ে গিয়েছিল, যা সে অস্বীকার করুক যতই, পুরোপুরি মুছে ফেলতে পারছিল না।
রাতের পর রাত সে ঘুমাতে পারত না। পেটের উপর হাত রেখে ছাদের দিকে তাকিয়ে থাকতো। মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমি এত একা হতাম না। যদি সব কিছু একটা দুঃস্বপ্ন হতো, যদি সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যেত। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। আর শরীরের ভেতরে প্রতিদিন একটি নতুন প্রাণ বেড়ে উঠছিল। আর বাইরে পৃথিবীর সেই প্রাণকে আশীর্বাদ নয়, অপমান হিসেবে দেখছিল। ধীরে ধীরে নাজমা এমন এক অন্ধকার মানসিক জগতে ঢুকে পড়ল, কোনো উত্তর ছিল না যার। চারদিকে শুধু সন্দেহ আর ভয়, একাকিত্ব। আর সাইম, সে এখনো প্রতিদিন দরজার সামনে এসে বসে থাকতো, ভাঙা নীরব অপরাধ বোধে ডুবে থাকা সেই চোখ নিয়ে। এক সন্ধ্যায় নাজমা ঘরের ভেতরে একা বসেছিল, হাত নিজের পেটের ওপর রাখা, চোখে ক্লান্তি আর অজস্র চিন্তা। ঠিক তখনই দরজায় হালকা শব্দ হলো। সে বুঝে গেল সাইম এসেছে। আগের মতোই সে কোনো সাড়া দিল না, কিন্তু এবার তার বুকের ভিতরে অন্যরকম এক ভয় জন্ম দিল। প্রথমবারের মতো তার মনে প্রশ্ন জাগলো, সাইম কি সত্যি শুধু একটি সাধারণ ছেলে ছিল? সেই রাতটা ছিল অস্বাভাবিক নীরব। পুরো গ্রাম ঘন কুয়াশায় ঢেকেছিল। দূরে কোথাও কুকুরের ক্ষীণ ডাক শোনা যাচ্ছিল, আর বাতাসে ছিল অদ্ভুত এক ভারী অনুভূতি। ঠিক সেই সময় নাজমার কুড়েঘরের সামনে এসে দাঁড়ালেন এক অচেনা বৃদ্ধ আলেম। সাদা দাড়ি, ক্লান্ত চোখ আর শান্ত মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন বহু দূর পথ পাড়ি দিয়ে এসেছেন। বৃদ্ধ লোকটি দরজার সামনে দাঁড়িয়ে আসতে বললেন, মা, তোমার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এমন কিছু যা হয়তো তোমার জীবনে সব প্রশ্নের উত্তর দিতে পারে। নাজমা প্রথমে দ্বিধায় পড়ে গেল, কিন্তু লোকটির কণ্ঠে এমন এক অদ্ভুত স্থিরতা ছিল যা তাকে দরজা খুলতে বাধ্য করল। ঘরের ভেতরে বসে বৃদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, যে ছেলেটিকে তুমি এতদিন নিজের আশ্রয়ে রেখেছিলে সে আসলে কোনো সাধারণ শিশু ছিল না। নাজমার বুক ধক করে উঠল। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? সে তো একটা বাচ্চা ছেলে ছিল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এক তরুণ অজান্তে একটি প্রাণী হত্যা করেছিল। পরে সে জানতে পারে সেটি সাধারণ প্রাণী ছিল না। সেই ঘটনার শাস্তি হিসেবে তাকে এমন এক অভিশাপ দেওয়া হয় যেখানে সে নিজের আসল পরিচয় হারিয়ে ফেলে। পৃথিবীর মানুষের চোখে সে শিশুরূপে আবদ্ধ হয়ে যায়। কেউ তার সত্যিকারের অস্তিত্ব বুঝতে পারত না, কেউ তার কণ্ঠ শুনতে পেত না। শুধু একজন মানুষই তাকে দেখত, বুঝত, তার সঙ্গে সম্পর্ক করে তুলতে পারল। আর সেই মানুষটিই ছিলে তুমি। নাজমা নির্বাক হয়ে গেল, তার মাথার ভেতর যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। বৃদ্ধ আরও বললেন, তুমি তাকে আশ্রয় দিয়েছিলে, নিজের আপন মানুষের মতো ভালোবেসেছিলে। আর সেই বন্ধনই তার উপরে অভিশাপ ভাঙার শেষ শর্ত ছিল। সে তোমাকে প্রতারণা করতে চায়নি, সে শুধু মুক্তি খুঁজছিল। নাজমার চোখে ভয়, রাগ আর বিভ্রান্তি একসঙ্গে জমে উঠল। তার মনে পড়তে লাগলো সে অদ্ভুত রাতের কথা, সাইমের নীরবতা, তার অপরাধ বোধ ভরা চোখ। ঠিক তখনই দরজার বাইরে হালকা শব্দ হলো। নাজমা দরজা খুলতেই থমকে দাঁড়ালো। দরজার সামনে আর সেই ছোট্ট ছেলেটি দাঁড়িয়েছিল না, সেখানে দাঁড়িয়েছিল এক যুবক, মুখে গভীর ক্লান্তি, চোখে অপরাধ বোধ আর অদ্ভুত কোমলতা। যুবকটি নিচু গলায় বলল, নাজমা, আমি সাইম। নাজমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। যুবকটি কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আমি কখনোই তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি বহু বৎসর ধরে সেই অভিশাপের মধ্যে বন্দী ছিলাম। তুমি আমাকে আশ্রয় না দিলে হয়তো আমি চিরকাল সেই অবস্থাতেই থেকে যেতাম। তুমি আমাকে মানুষ হিসেবে গ্রহণ করেছিলে, যদিও তুমি জানতেই না আমি কে। নাজমার চোখ ভরে উঠল কান্নায়। সে ফিসফিস করে বলল, তুমি জানো আমি কি সহ্য করেছি? পুরো গ্রাম আমাকে অপমান করেছে, আমি নিজেকেও ঘৃণা করতে শুরু করেছিলাম। যুবকটি ধীরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে বলল, আমি জানি, আর সেই কারণেই প্রতিদিন তোমার দরজার সামনে ফিরে এসেছি, কারণ তোমার কাছে ক্ষমা না চেয়ে আমি বাঁচতে পারতাম না। আমি কখনো তোমাকে ব্যবহার করতে চাইনি, আমি শুধু মুক্তি চেয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। ঘরের ভেতর দীর্ঘ নীরবতা নেমে এলো। নাজমার চোখ দিয়ে একের পর এক অশ্রু ঝরছিল। এতদিনের জমে থাকা রাগ, অপমান আর কষ্টের ভেতরেও সে বুঝতে পারছিল এই মানুষটিও নিজের মতো করে ভীষণ যন্ত্রণার মধ্য দিয়ে গেছে। পরদিন সকালেই পুরো চন্দ্রপুর গ্রামে খবর ছড়িয়ে পড়ল। সবাই অবাক হয়ে দেখল নাজমার কুঁড়ে ঘরের সামনে এক অচেনা যুবক দাঁড়িয়ে আছে। নাজমা মাথা নিচু করে নয়, বরং সোজা হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ আলিম গ্রামবাসীর সামনে শান্ত গলায় বললেন, যে সত্য তোমরা না জেনেই বিচার করেছিলে
আজ সেই সত্য তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। একজন নারীর চরিত্র নিয়ে কথা বলা খুব সহজ, কিন্তু তার কষ্ট বোঝা সবচেয়ে কঠিন। গ্রামের অনেক মানুষ লজ্জায় মাথা নিচু করে ফেলল। যারা একসময় নাজমাকে অপমান করেছিল তারাই আজ চুপচাপ দাঁড়িয়ে রইল। নাজমা সবার দিকে তাকিয়ে ধীরে বলল, আমি কারো বিরুদ্ধে অভিযোগ রাখতে চাই না, কারণ আমি জানি একাকিত্বের চেয়েও ভয়ঙ্কর হলো ভুল বোঝাবুঝি। কয়েকদিন পরে খুব সাধারণভাবে তাদের বিয়ে হলো। গ্রামের মসজিদের ইমাম নিজে উপস্থিত থেকে বিয়ে পড়ালেন। সায়েমের সঙ্গে সঙ্গে নাজমার জীবনে আবার শান্তি ফিরে এলো। কিছু মাস পরে সে একটি সন্তানের জন্ম দিল। যে সন্তানকে একসময় মানুষ অপমানের প্রতীক ভাবছিল, সেই শিশুকেই পরে সবাই ভালোবাসতে শুরু করলো। বিকেলের শেষ আলোয় প্রায় দেখা যেত নাজমা, তার স্বামী আর ছোট্ট সন্তান ফলের বাগানের পাশে বসে আছে। চারপাশে হালকা বাতাস বইছে, গাছের পাতায় সূর্যের কমলা আলো ঝিলমিল করছে। একদিন সেই শান্ত বিকেলে যুবকটি নাজমার হাত ধরে খুব আস্তে বলেছিল, তুমি শুধু আমাকে মুক্তি দাওনি, তুমি আমাকে আবার মানুষ হতে বাঁচতে শিখিয়েছ। নাজমা হেসেছিল, তার চোখে তখনও জল ছিল, কিন্তু সেই জলে আর কষ্টের ছায়া ছিল না। সেখানে ছিল দীর্ঘ অন্ধকার পেরিয়ে পাওয়া এক শান্ত জীবনের আলো।